নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো চপ্পলের মধ্যে পিলারের ব্যবহার করে দেখেছেন? প্রেসার কুকারে লবণ দেবেন কিসের জন্য? দেশলাই কাঠি নারকেল তেলে ব্যবহার করে দেখেছেন? আপনাদের ছাতারও কি বেলটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছে? কিভাবে ছাতাটাকে সহজেভাবে গুছিয়ে রাখতে পারবেন? ভাতের মধ্যে আপনারা লঙ্কার ব্যবহার করবেন কিসের জন্য? আপনারা কি কখনো ফার্নিচারের মধ্যে টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। নিয়েছি বেশ কিছুটা পনির আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। পনিরের রেসিপি আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা পনির ভাজতে যাই অনেক সময় পনির ভেঙে যায়। তাছাড়াও কখনো কখনো ভাজার পর দেখা যায় পনিরটা অনেকটাই শক্ত হয়ে যায়। তবে যখনই আপনারা পনিরের কোনো কিছু রেসিপি বানাবেন, কিভাবে বানাবেন? একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণের তেল দিয়েছি। তেলটা যখন গরম হতে শুরু করবে সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর তেলের সাথে লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা পনিরের টুকরোগুলো দিয়ে দেবেন। এবার কিছু সেকেন্ড যখন নিচের সাইডটা ভাজা হবে তখন আপনারা উল্টো পাল্টা করে হালকা হাতে পনিরটাকে এইভাবে করে নেড়েচেড়ে ভেজে নেবেন। এইভাবে যদি লবণ দিয়ে পনিরটা আপনারা ভাজেন, পনিরটা ভেঙে যাবে না। তাছাড়াও গরম তেল আপনাদের হাতের মধ্যে কোনোভাবেই ছিটে আসবে না। তো পনিরটা যখন ভাজা হয়ে যাবে তারপর ভেজে নেওয়ার পর যে লবণগুলোর জলটা বানিয়ে রেখেছিলেন সেই জলের মধ্যে পনিরটা দিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এখান থেকে পনিরটা তুলে আপনারা পনিরের যে রেসিপি বানান না কেন দেখবেন পনিরটা একদম সফট থাকবে, কোনোভাবে শক্ত হয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বাচ্চাদের চপ্পল। এই ধরনের চপ্পল বা স্লিপারের ব্যবহার বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই করে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই চপ্পলগুলো যখন আমরা বেশ কিছুদিন ব্যবহার করি তলার সাইডের যে একটা অমসৃণ ভাব থাকে সেটা অনেকটাই মসৃণ হয়ে যায়, যার কারণে এই চপ্পলগুলো পরে যখন হাঁটাচলা করি পা স্লিপ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে বেশ কিছুদিন চপ্পলগুলো ব্যবহার করা না হলে সেক্ষেত্রে এই চপ্পলগুলো বাদও দিতে পারি না। তখন আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। প্রথমে চপ্পলগুলো জল দিয়ে ভালোভাবে একটু ভিজিয়ে নেবেন। এখানে নিয়েছি আমি একটা পুরনো পিলার দিয়ে আপনারা যদি এভাবে হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন যে মসৃণ ভাবটা থাকে সেটা অনেকটাই অমসৃণ হয়ে যাবে। যার কারণে কি হবে, যখন আপনারা এই স্লিপারগুলো পরে হাঁটাচলা করবেন দেখবেন পা স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। যখনই দেখবেন মসৃণ হয়ে গেছে একবার হলেও এইভাবে আপনারা পিলারের সাহায্যে ঘষে দেবেন, আর দেখবেন এই চপ্পলগুলো তখন আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে, তাছাড়াও দরজাও রয়েছে। তবে সমস্যাটা কি হয়, অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। দেখবেন কাঠের ফার্নিচারের মধ্যে দরজার মধ্যে অনেক সময় কালার পেন্সিল দিয়ে এইভাবে আঁকিবুকি আঁকতে থাকে। আর প্রায় সময় যদি এরকম করতে থাকে বাচ্চাদের সব সময় বকাঝোকা করাও যায় না। আমরা যদি কোনো কিছু দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে ফার্নিচারের মধ্যে দাগ পড়ে যায়। তাছাড়াও কালারটাও কিন্তু সহজেই যায় না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট। এবার টুথপেস্টটা দিয়ে আমি আঙুলের সাহায্যে এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। এখানে যদি আপনারা কোনো রকমের স্ক্রাবারের ব্যবহার করতে যান সেক্ষেত্রে দেখবেন কাঠের ফার্নিচারের মধ্যে কিন্তু দাগ পড়ে যেতে পারে। তো এইভাবে করে আপনারা হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে হালকাভাবে ঘষে নেবেন। তো এইভাবে ঘষতে ঘষতে কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন যে কালারের দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। এই টুথপেস্টটা এতটাই পাওয়ারফুল থাকে যার কারণে এই ধরনের কালারের দাগ কিন্তু সহজেই তুলে ফেলতে সাহায্য করে। তো এইভাবে কিছু সেকেন্ড আমি ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পর একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কালারের দাগটা যাচ্ছিলই না, সেটা কতটা সহজে উঠে গেল। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন অল্প পরিমাণে রসুনের যদি পেস্টের প্রয়োজন হয় আমরা কি করি, গ্রেটারের ব্যবহার করে থাকি। তবে গ্রেটার দিয়ে যদি রসুনটা গ্রেট করতে যাই সেক্ষেত্রে দেখা যায় রসুনের পেস্ট কিন্তু কোনোভাবেই হয় না। তাছাড়াও দেখা যায় অল্প পরিমাণে রসুন যদি মিক্সারেও পেস্ট করতে যায় ঠিকভাবে করাও যায় না। তাছাড়াও অনেকেরই কাছে শিলনোড়া বা মিক্সার থাকেও না। তো আপনারা কিভাবে খুব সহজে গ্রেটারের সাহায্যে এই রসুনটা পেস্ট করবেন। একটা পলিথিনের মধ্যে গ্রেটারটাকে আমি এভাবে করে ঢুকিয়ে দিয়েছি, পলিথিনটাকে ভালোভাবে মুড়িয়ে নেবেন।
এবার আপনারা কি করবেন, এই রসুনটাকে এইভাবে যদি আপনারা গ্রেট করতে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু রসুনটা পেস্ট হয়ে, তবে ডাইরেক্ট যদি আমরা গ্রেটারের ব্যবহার করতাম তাহলে কিন্তু রসুনটা গ্রেট হয়ে যেত, এইভাবে পেস্ট হতো না। আশা করছি প্রয়োজনের সময় আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন যখন অল্প পরিমাণে রসুনের পেস্টের প্রয়োজন হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা বোতাম যখন আমরা শার্ট বা টি শার্ট পরতে যাই অনেক সময় দেখা যায় বোতামগুলো খুলে পড়ে যায়। তাছাড়াও জামা কাপড় ধোয়া কাচার সময়ও কিন্তু এই ধরনের সমস্যাটা অনেক সময় হয়ে থাকে। তবে এই বোতামগুলো তখন আমরা কি করি, কোনো জায়গার মধ্যে রেখে দিই পরবর্তী সময়, যাতে বোতামগুলো আমরা সহজেই লাগিয়ে নিতে পারি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় তাড়াহুড়োতে আমরা এই বোতামগুলো এমন জায়গায় রেখে দিই যখন আমাদের বোতামগুলো লাগানোর প্রয়োজন হয় তখন দেখবেন হাতের কাছে কোনোভাবেই খুঁজে পায় না, আর যে শার্ট বা টি শার্টের বোতামটা খুলে যায় অন্য আমরা লাগাতেও পারি না। তো আপনারা কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে যদি আপনারা বোতামগুলো এইভাবে করে রেখে দিতে পারেন তাহলে কি হবে, একটা জায়গার মধ্যে বোতামগুলো গোছানো থাকবে। পরবর্তী সময় যখনই আপনাদের প্রয়োজন হবে এই সেফটি পিনের থেকে বের করে নিতে পারবেন। চাইলে সেফটি পিনটা কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ছাতা। ছাতার ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে ছাতাটা গুছিয়ে রাখার জন্য যে বেলটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা এইভাবে ছাতাটা ভালো করে গুছিয়ে রেখে দিই, বা কোথাও নিয়ে যাওয়ারও থাকলে ব্যাগে করে আমরা কিন্তু গুছিয়েই নিয়ে যাই যাতে অগোছালো না থাকে, জায়গাও কম লাগে। তবে সমস্যাটা কি হয়, ছাতাগুলো যখনই আমরা বেশ কিছুদিন ব্যবহার করি অনেক সময় ছাতার যে বেলটা থাকে সেটা হয়তো ছিঁড়ে যায়। এর ফলে কি হয়, আমরা ছাতাটা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন বা ব্যাগের মধ্যে নিয়ে যায় না কেন, ছাতাটা দেখবেন অগোছালো লাগে, দেখতেও বাজে লাগে। ব্যাগে করে যদি কোথাও নিয়েও যায় সেক্ষেত্রে অনেকটাই জায়গাও কিন্তু জুড়ে থাকে। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, ছাতার বেলটা ছিঁড়ে যায়, হয়তো আপনারা বেলটা খুঁজেই পাচ্ছেন না যে লাগাবেন, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কোনো রকমের বেল্ট ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা ছাতাটা গুছিয়ে রাখতে পারবেন আর ব্যাগের মধ্যে নিয়েও যেতে পারবেন, কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। তো আমি এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে ছাতার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এটা দেখবেন একটা বেল্টের মতোই কাজ করবে, ছাতাটা সুন্দরভাবে গোছানো থাকবে, আর ব্যাগে করে যদি আপনারা কোথাও নিয়েও যান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা নারকেল তেলের বোতল। আমরা অনেকেই কিন্তু নারকেল তেলের ব্যবহার করে থাকি, তবে এই ধরনের যে নারকেল তেলের বোতলগুলো থাকে ঢাকনাটা যদি কোনোভাবে ভেঙে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, এই নারকেল তেলের বোতলগুলো আমরা যে জায়গার মধ্যে রাখি না কেন কোনোভাবে যদি কাত হয়ে পড়ে যায় সেক্ষেত্রে যে নারকেল তেলটা থাকে সেটাও কিন্তু পড়ে নষ্ট হয়ে যায়। তবে আপনাদেরও যদি নারকেল তেলের বোতলের ঢাকনাটা ভেঙে গেছে আপনারা কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে দেশলাইয়ের বক্স। এখান থেকে দেশলাইয়ের একটা কাঠি বের করে নিয়েছি। এবার এইভাবে করে দেশলাইয়ের কাঠিটাকে নারকেল তেলের বোতলের মুখের মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন। এইভাবে যদি ঢুকিয়ে দেন এটা দেখবেন একদম লক হয়ে যাবে। যদি বোতলটা কোনোভাবে কাত হয়ে পড়েও যায় তেলটা কিন্তু পড়ে নষ্ট হবে না। আর যদি কোথাও নিয়েও যান এই নারকেল তেলের বোতলটা বাইরে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না। যখন ব্যবহার করবেন কাঠিটা খুলে ব্যবহার করবেন, আবারও এভাবে লাগিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন আমরা প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখবেন গ্যাস যখন শেষ হয় বা বার্নার জাম হয়ে গেলে একটা কালি বেরোতে থাকে, যার কারণে প্রেসার কুকারের মধ্যে একটা কালচে বা লালচে দাগ পড়ে যায়। অনেকটাই ঘষা মাজা করলেও সহজে পরিষ্কার করতে পারি না। তো আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্না করবেন কি করবেন, এইভাবে করে কিছুটা প্রথমে জল ছিটিয়ে দেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ। লবণটা এইভাবে চারিদিকে প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে দেবেন। জল দেওয়ার কারণে লবণটা সুন্দরভাবে প্রেসার কুকারের মধ্যে লেগে থাকবে। এবার আপনারা কি করবেন, যখনই কোনো কিছু প্রেসার কুকারে রান্না বান্না করবেন এইভাবে লবণ আর জল মিশিয়ে লাগিয়ে দিলে কি হবে, একটা আস্তরণ হয়ে যাবে। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি ডাল আপনাদের রান্না করেও দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা আপনাদের কাজে আসলো। তো প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার প্রেসার কুকারের ডালটা হওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এবার এই ডালটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি
আর প্রেসার কুকারের উল্টো সাইডটা আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন, একটুও কিন্তু লালচে বা কালচে কোনো দাগ পড়েনি। যে লবণটা দিয়ে রেখেছিলাম প্রেসার কুকারের তলার সাইডে সেটারই কিন্তু একটা আস্তরণ হয়ে গেছে। এবার যখনই আপনারা প্রেসার কুকারটা ধোবেন, নর্মাল জল দিয়েই যদি ধুয়ে দেন তাও কিন্তু আপনাদের প্রেসার কুকারটা পরিষ্কার থাকবে। কোনো রকমের ভিমবার সাবান, ভিমবার জেল কোনো কিছু দেওয়ারও প্রয়োজন হবে না, ঘষে মেজে পরিষ্কার করারও প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেলন চাকি রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে যে বেলন চাকি আমরা ব্যবহার করি রুটি বেলার জন্য, দেখবেন কিছুটা হলেও আটার গুঁড়ো বা আটা লেগে থাকে। আমরা কি করি, কিচেনের সাইড করেই রেখে দিই পরের দিন আবারও কিন্তু ব্যবহার করার জন্য। তবে সমস্যাটা কি হয়, এই বেলন চাকির মধ্যে যেহেতু আটা বা আটার গুঁড়ো লেগে থাকে, এগুলো খাওয়ার জন্য রাত্রেবেলায় দেখবেন ছোটোখাটো পোকামাকড় টিকটিকি আসে, মুখ দিয়ে দেয়। আর এই বেলন চাকিগুলো যেহেতু কাঠের হয়ে থাকে, আমরা কিন্তু রোজ রোজ ধুয়ে পরিষ্কারও করতে পারি না। যদি রোজ ধুয়ে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে দেখবেন কাঠের জিনিস ভিজে থাকার কারণে ফাঙ্গাস ধরে যায়, যার কারণে সহজে নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তবে আপনারা যখনই বেলন চাকি দিয়ে রুটি বেলবেন, বেলার পর একটা পরিষ্কার পলিথিন নিয়ে নেবেন। আমি এখানে একটা আটার প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আপনারা যদি ভালোভাবে মুড়িয়ে রেখে দিতে পারেন তাহলে কি হবে, আটার গুঁড়ো বা আটা যদি লেগেও থাকে সেক্ষেত্রে দেখবেন কোনোভাবে কিন্তু কোনো পোকামাকড় মুখ দিতে পারবে না। পরের দিন আপনারা এখান থেকে বের করে ব্যবহার করতে পারবেন। আর এই বেলন চাকি সহজে নষ্ট হবে না। যখন অনেক দিন আপনারা দেখবেন যে বেলন চাকি ধোয়া হয়নি, তখন মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা অনেকেই আছি শুকনো লঙ্কার রান্না করা খাবার খেতে খুবই পছন্দ করি, ফোড়ন হিসাবে ব্যবহার করি বা অনেকে পেস্ট হিসাবেও ব্যবহার করে থাকি। তবে শুকনো লঙ্কার রান্না করা খাবার খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়। তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করলে অতিরিক্ত ঝাল হয়ে যায়। তবে যখনই আপনারা শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করবেন, কি করবেন, এই ধরনের ঝাঁঝরি হাতার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না করে থাকি। ভাত যখন ফুটতে শুরু করবে তখন আপনারা এইভাবে করে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। কি হবে, গরম ভাতের যে বাষ্পটা থাকে সেটা লঙ্কার মধ্যে লেগে যাবে, যার কারণে লঙ্কাটা অনেকটাই ভিজে মতো হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এই লঙ্কা যখন আপনারা পেস্ট করবেন বা ফোড়ন হিসাবে ব্যবহার করবেন, দেখবেন অতিরিক্ত ঝালও হবে না, আর যে গ্যাস অম্বলের সমস্যাটা হয় সেটাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।